শুভ দুপুর। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ সংবাদ নিয়ে নিউজ 24-এর নিয়মিত আয়োজন বিজনেস আওয়ারের সাথে আছি হোসাইন শাহাদাত। শনি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় প্রচারিত হচ্ছে এই অনুষ্ঠান। আয়োজনে থাকছে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর এবং খবরের বিশ্লেষণ, এছাড়াও আছে শেয়ার বাজার এবং মুদ্রা বাজারের আপডেট। দর্শক, আজকে আমরা আমাদের স্টুডিওতে একজন অতিথিকে আমরা পেয়েছি। আমরা তার সাথে পরিচয় হব, আমাদের সাথে একজন জুমে যুক্ত হবেন, তার সাথেও আমরা পরিচিত হব। তবে তার আগে আমাদের কাছে একটি সংবাদ আছে, কারণ আপনারা জানেন যে বাংলাদেশ 2026 সালের নভেম্বরে এলডিসি থেকে বেরিয়ে যাওয়ার কথা রয়েছে। সেই এলডিসি থেকে বেরিয়ে যাওয়ার ক্ষেত্রে বিভিন্ন ধরনের কথাবার্তা আসছে, কারণ সরকার এখন পর্যন্ত সেই যথাসময়ে বেরিয়ে যাওয়ার সেই সিদ্ধান্তে অটল আছে। তবে ব্যবসায়ীরা বলছেন এখনই আসলে বাংলাদেশ প্রস্তুত নয়। আমরা একটু সংবাদটা দেখতে চাই। এলডিসি বা স্বল্পোন্নত দেশের তালিকা থেকে এখনই বের হওয়ার প্রস্তুতি নেই ব্যবসায়ীদের। সরকার এমন সিদ্ধান্তে অটল থাকলে তা হবে আত্মঘাতী। রপ্তানিকারকদের দাবি, আওয়ামী লীগ সরকারের ভুল তথ্যের উপর ভিত্তি করে 2026 সালে এলডিসি উত্তোলন হলে তা হবে দেশের জন্য মারাত্মক ক্ষতির কারণ। তাই এটি পুনর্মূল্যায়ন করে সময় বাড়ানোর দাবি তাদের। তবে অর্থনীতিবিদরা বলছেন এলডিসি উত্তোলন পেছাতে গিয়ে প্রস্তুতিতে শৈথিল্য হলে এটিও হবে আরেকটি আত্মঘাতী সিদ্ধান্ত। রিয়াজ সুমেন প্রতিবেদনে বিস্তারিত। গেল 50 বছরেরও বেশি সময় ধরে এলডিসি বা স্বল্পোন্নত দেশের তালিকায় বন্দী বাংলাদেশ। যদিও স্বাধীনতার 43 বছর পর 2018 সালে এলডিসি থেকে উত্তরণ প্রক্রিয়ায় প্রবেশ করে লাল সবুজের দেশ। এরপর 2018 ও 2021 সালের ত্রিবার্ষিক মানদণ্ডের তিনটিতেই উত্তীর্ণ হয়। গত 8 বছরের নানা প্রক্রিয়া ও একাধিক মূল্যায়ন শেষে আগামী বছরের 24 নভেম্বর এলডিসি থেকে বের হবে বাংলাদেশ, এমন সিদ্ধান্ত জাতিসংঘের। এই সময়ে এসে উত্তরণের সময়ে পিছিয়ে দেওয়ার দাবি উঠেছে রপ্তানিকারকদের পক্ষ থেকে। কিন্তু কেন? ডলার ক্রাইসিস, ব্যবসা বাণিজ্যের নানা রকমের সংকট, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, এর আগে কোভিড, সব কিছু মিলেই তো আমাদের অর্থনীতির উপর একটা বিশাল ধাক্কা আসছে। তো এই ধাক্কা সামলিয়ে এলডিসি গ্রাজুয়েশনের মতো যাওয়ার মতো তো অবস্থা নাই। এলডিসি থেকে বের হয়ে গেলে বহির্বিশ্বে বাংলাদেশের মর্যাদা বাড়বে, কিন্তু অন্যদিকে হারাবে অগ্রাধিকারমূলক বাজার সুবিধা, বন্ধ হবে রপ্তানিতে নগদ সহায়তাও। এসব চ্যালেঞ্জ মোকাবেলায় কতটা সক্ষমতা অর্জন করেছে দেশ, আর চাইলে কি এলডিসি পেছানো সম্ভব? কি বলছেন অর্থনীতি বিশ্লেষকরা? আরো 3 বছর এটা যদি বাড়ে তাহলে তো আমাদের লাভই ক্ষতি নেই, এটা নিয়ে কেউ কোনো তর্ক বিতর্ক করবে না। কিন্তু কথাটা হলো যে সেইটা বলতে যে আমরা আমাদের যে প্রস্তুতির যে জায়গাটা, সেই জায়গাটাতে আমরা তাহলে শৈথল্য দেখাবো কিনা, এটা হলো এক। দ্বিতীয় হলো যে আমরা একটা প্রস্তাব দিতে পারি, কিন্তু এটার পেছনে শক্ত যুক্তি না থাকলে এটা মানবে না। ব্যবসায়ীদের অভিযোগ, ভুল তথ্যের উপর ভিত্তি করে এলডিসি থেকে বের হওয়ার সিদ্ধান্ত নিয়েছিল বিগত সরকার। এর কারণ দেখিয়ে এলডিসি উত্তোলনের সময় পেছানোর আবেদন করা যায় বলে মনে করেন তারা। আগের সরকারের রং তথ্যের উপর ভিত্তি করে যে এলডিসি গ্রাজুয়েশনের যে প্যারামিটার ঠিক করা হয়েছে সেটা সঠিক নয়, যে এটাতে ইতিমধ্যেই প্রমাণিত হয়েছে। সুতরাং তাইলে আমরা তো ওই কজের উপরেই তো আমরা টাইম চাইতে পারতাম বা পাইতে পারতাম। তবে বিগত সরকারের তথ্য উপাত্ত অতিরঞ্জিত হলেও বাস্তবিক অর্থে বেড়েছে মাথাপিছু আয়ের সীমারেখা। 3 মানদণ্ড সূচক সংস্কার করলেও এলডিসি মাপকাঠি উত্তোলন সম্ভব বলে মনে করেন এই অর্থনীতিবিদ। তথ্য উপাত্তের যে আমাদের ব্যত্যয় হয়েছে এবং সেগুলো নিয়ে অনেক সময় অতিরঞ্জিত করা হয়েছে, সেগুলোর সাপেক্ষেও আমরা এই গ্র্যাজুয়েশনের যে মাপকাঠি, সেই মাপকাঠিতে আমরা উতরে যাব বলে আমার ধারণা। 2026 সালে বাংলাদেশ, নেপাল ও লাওপিডিয়া, এই 3 দেশ এলডিসি থেকে বের হয়ে যাবে। এশিয়ার মধ্যে বাকি থাকবে আফগানিস্তান। তাই আফগানিস্তানের সাথে বাংলাদেশ এলডিসি তালিকায় থাকবে কিনা সে বিষয়টিও ভাবতে হবে বলে মনে করেন বিশ্লেষকরা। রিয়াজ সুমন, নিউজ 24, ঢাকা। আলোচনায় আমরা ফিরতে চাই, আলোচনা শুরু করতে চাই। আমাদের সাথে দুজন অতিথি আছেন। এরই মধ্যে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত হয়েছেন কামরুজ্জামান কায়সার, তিনি মাইক্রোফাইবার গ্রুপের পরিচালক। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন পাটপণ্য ব্যবসায়ী এবং পাটপণ্য উৎপাদক এবং রপ্তানিকারক সমিতির সভাপতি এবং ব্যবসায়ী আমাদের সাথে যুক্ত আছেন। আমরা দুইজনকেই স্বাগত জানাতে চাই। আমরা শুরুতে যেতে চাই কামরুজ্জামান কায়সার, আপনার কাছে যেটি জানবো, আপনি তো দেখলেন এরই মধ্যে
সরকারের আসলে এক ধরনের চিন্তাভাবনা আছে, সরকার আসলে বেরিয়ে যেতে চায়, কিন্তু প্রস্তুতির জায়গাটাও আসলে সরকার পরিষ্কার করছে না যে আসলে কেমন প্রস্তুতি আছে। অন্যদিকে ব্যবসায়ীরা যেটি বারবার বলার চেষ্টা করছেন যে এখনই ব্যবসায়ীরা প্রস্তুত নয়, কারণ আলটিমেটলি যখন এলডিসি থেকে আমরা উত্তরণ হয়ে যাব, সেখানের যে চ্যালেঞ্জগুলো সেটি তো আসলে বেসরকারি খাতকেই সেইটি মোকাবেলা করতে হবে। সেই জায়গাটাতে আপনাদের এখনকার যে অবস্থান, সেখান থেকে যদি সরকার সেই অবস্থানে অটল থাকে, সরকার যদি সেটি পেরিয়ে যাওয়ার চেষ্টাই সেই জায়গাটাতে থাকে, সেক্ষেত্রে আপনাদের আসলে কি করার আছে? ধন্যবাদ আপনাকে। আমরা জানি যে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে প্রবেশের ক্ষেত্রে ন্যূনতম 3টি বৈশিষ্ট্যের মধ্যে 2টা বৈশিষ্ট্য আপনাকে পূরণ করতে হয়। যেমন আপনার মাথাপিছু আয়, তারপর আপনার মানব সম্পদের উন্নয়ন এবং অর্থনৈতিক ভঙ্গুরতা। এই 3টার মধ্যে আপনার ন্যূনতম 2টি শর্ত আপনাকে পূরণ করতে হবে, তাহলে আপনি স্বল্পোন্নত দেশে আপনি পৌঁছতে পারেন। তাহলে আমরা যে 3টা ক্রাইটেরিয়ার কথা আমি বললাম, যে মাথাপিছু আয়ের ক্ষেত্রে আমরা কোন অবস্থায় আছি, আমরা মানব সম্পদ উন্নয়নের কোন পর্যায়ে আছি, বা আমাদের অর্থনৈতিক যে ভঙ্গুরতা বা অর্থনৈতিক যে শৃঙ্খলা, সেটাই বা আমরা কোন পর্যায়ে আছি। তো সেগুলো যদি বিবেচনা করা হয়, তাহলে আমরা কিন্তু এখনও 3টার কোনোটাতেই আমরা ওই পর্যায়ে যাই নেই, যেটা আমরা মানে খুব ইমিডিয়েটলি 1 ইয়ারের মধ্যেই আমরা স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের একটা শর্ত আমরা পূরণ করতে পারবো। তো আমরা সবসময় আমাদের থাকতে হবে এলডিসিতে, এবং সে আমাদের পরনির্ভরশীলতা থাকতে হবে, বিদেশি ঋণ নির্ভরতা বা বিদেশিদের কাছ থেকে আমাদের একটা এক্সট্রা বেনিফিট পাওয়া, ফেভার পাওয়া, এটাও যেমন আমরা চাই না, ঠিক তেমনি আমাদের যে বর্তমান যে সার্বিক অবস্থা, সেটা আমাদের বিবেচনা করতে হবে। যেটা আমি একটা আমার প্রতিবেদনে আমাদের হাতেম ভাই বিকেএম এর প্রেসিডেন্ট যেটা বললেন, যথার্থই বলেছেন, যে যখন এই 2018 সাল থেকে এই মূল্যায়নগুলো করা হলো, কিসের ভিত্তিতে করা হলো, সেই মূল্যায়নগুলো ঠিক ছিল কিনা। আমাদের পার ক্যাপিটা ইনকাম যেটা দেখানো হয়েছে আপনার প্রায় $3000 কাছাকাছি পার হেড, তো সেটা কি সঠিক কিনা। এবং আমাদের যে বিদেশি ঋণ পার হেড আমাদের প্রায় 1.5 লক্ষ টাকা করে মাথাপিছু আমাদের বিদেশি ঋণ আমাদের বোঝা আমাদের কাঁধে আছে, সেটা কি আমরা বিবেচনায় রেখেছি না? শুধু আমরা আমাদের এক্সপোর্ট দেখিয়েছি, আমরা 50 বিলিয়ন ক্লাবে আমরা পৌঁছে গিয়েছি, আমাদের $3000 উপরে আমাদের ইনকাম পার হেড পার ক্যাপিটা ইনকাম আমাদের হয়ে গিয়েছে, অনলাইনে সব কিছু ফুলিয়ে ফাঁপিয়ে যেভাবে আমরা শো করেছি, বাস্তবতাটা কি সেই ঠিক ছিল কিনা, সেটা কিন্তু আমাদের এখন আলোচনা বা আমাদের একটু খতিয়ে দেখার একটা বিষয় দাঁড়িয়েছে। তো যাই হোক, আমাদের এখনো একটু সময় মনে লাগবে, আমরা খুব বেশি সময় আমরা নিতে চাই না। আমরা স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে অবশ্যই আমরা যাব, গেলে পরে আমাদের কিছু বেনিফিট আছে, আবার কিছু কিছু আমার আভ্যন্তরীণ বা আমাদের প্রতিযোগী দেশগুলোর সাথে আমাদের যে কম্পিটিটিভ যে বিষয়গুলো, সেগুলো থেকে হয়তো আমরা একটু পিছিয়ে যাব। তো সবকিছু মিলিয়ে আমরা তো বর্তমান বিশ্বের যে চলমান অর্থনৈতিক যে ট্রেন্ড, এই ট্রেন্ডের সাথে তাল মিলিয়ে আমরা সামনে এগোতে চাই। আমরা পরনির্ভরশীল ভাবে চেয়ে থাকবো, এবং আমরা একটা গ্র্যান্ড নিব, নগদ প্রণোদনা নিব, বা আরও কিছু সাপোর্ট নিয়ে এগিয়ে যাব, এটা কিন্তু আমাদের সব কিছু নয়। আমরা সবসময় বলে আসছি যে আমাদের যে এফিসিয়েন্সি বা যেটা কর্মদক্ষতা, উৎপাদনশীলতা, এগুলো যদি আমরা বাড়াতে পারি, আমরা কিন্তু আমাদের উন্নয়নশীল দেশে গেলে পরে আমরা তুরস্ক, চায়না, ভিয়েতনামের মতো হাইটেক যে কান্ট্রিগুলো আছে, যারা মানে প্রোডাকশন লেভেলটা তাদের অনেক হাই, সেই জায়গায় আমরা চলে যেতে পারবো। তো আমরা ম্যানুয়াল থেকে আমরা যেতে চাই ডিজিটালে। সেই পর্যায়ে যাওয়ার জন্য আমাদের আরো কিছু আমাদের ওয়ার্ক করতে হবে আর কি। অবশ্যই আমরা নিশ্চয়ই সস্তা শ্রমের যে ট্যাগ আমাদের আছে, সেখানে নিশ্চয়ই থাকতে চাই না। আমরা চায়না এখন যেটা করছে, যে তারা আসলে যেসব লো এন্ড প্রোডাক্ট আছে সেসব উৎপাদন থেকে বেরিয়ে তারা এখন হাইটেক প্রোডাক্টের দিকে যাচ্ছে, ভ্যালু এডিশনে যাচ্ছে, এবং সেই জায়গাটাতে নিশ্চয়ই আমাদেরও সুদূর প্রসারী চিন্তা ভাবনা থাকতে হবে। আমাদের সাথে যুক্ত আছেন জনাব রাশেদুল করিম মুন্না, তিনি পাট পণ্য রপ্তানিকারক। আমরা স্বাগত জানাতে চাই জনাব মুন্না আপনাকে। আপনার কাছ থেকে যেটি জানতে চাইবো, যে এই যে সরকারের সিদ্ধান্ত এবং আপনারা এখন এক ধরনের মুখোমুখি অবস্থানে রয়েছেন, কিন্তু এটির একটি একটি সমাধানে তো আসলে পৌঁছানো দরকার। সেই সমাধানে পৌঁছানোর ক্ষেত্রে সরকারের সাথে আলোচনার জায়গাটা আপনারা কতটা এগুতে পেরেছেন এবং সরকারকে কতটা বোঝাতে সক্ষম হচ্ছেন এখন পর্যন্ত, সেই জায়গাটাতে আপনাদের কতটুকু অগ্রগতি আছে একটু জানতে চাই আপনার কাছ থেকে। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আমাদের বর্তমান যে উপদেষ্টা আছেন, মাননীয় উপদেষ্টা, উনি কিন্তু বিষয়টাকে গুরুত্ব অনুধাবন করে গত কয়েকদিন আগে কিন্তু একটা স্টেটমেন্ট দিয়েছেন একটা বক্তৃতায়,
আমার বক্তব্য হচ্ছে, আমার পূর্বতন বক্তা যেটা বলেছেন আমি ওনার সাথে এক প্রশ্ন করে যেটা করছি, আমরা দেখেন যে গার্মেন্টস সেক্টর সহ যতগুলা সেক্টর এক্সপোর্ট করছে, আমরা কিন্তু লো এন্ড বা বেসিক প্রোডাক্ট গুলো উৎপাদন করছি। আমাদের এলডিসি গ্রাজুয়েশনে তখনই আমরা বেনিফিটটা নিতে পারবো যখন আমরা আমাদের সক্ষমতার জায়গাটায় আমাদের প্রতিটি দেশগুলার সম পর্যায়ে নিয়ে যেতে পারবো, তখন কিন্তু আমরা আবার বেনিফিটটা নিতে পারবো। কিন্তু এই মুহূর্তে আমাদের সক্ষমতার জায়গাতে বেশ কিছুটা ঘাটতি আছে। আমাদের যেটা ঘাটতি সেটা হচ্ছে আমাদের রিসার্চ, প্রোডাক্ট ডেভেলপমেন্ট। আমাদের প্রতিনিধি দেশগুলো যে ধরনের টেকনোলজি গুলি ব্যবহার করছে সেটা আমরা ব্যবহার করছি না। আমরা এখনো পুরনো টেকনোলজি নিয়ে কাজ করছি যেখানে প্রোডাক্টিভিটি কম। আমাদের যে হিউম্যান রিসোর্স আছে সেটা খুব একটা চ্যালেঞ্জিং ইস্যু। আমরা কিন্তু চায়নার সাথে কম্পেয়ার করলে, চাইনিজ একজন ওয়ার্কারের সাথে যদি আমি কম্পেয়ার করি, আমাদের প্রোডাক্টিভিটি অলমোস্ট 20%। তো সেই জায়গাতে আমরা এলডিসি গ্রাজুয়েশনের বেনিফিটটা আমরা নিতে পারছি না, পারবো না। এই জায়গাতে আমাদের যে বেশ কিছু এরিয়াতে আমাদের, যেহেতু আমরা এক্সপোর্ট নিয়ে কথা বলছি, আমাদের সক্ষমতা নিয়ে কথা বলছি, এই সক্ষমতার ঘাটতিটা যদি আমরা পূরণ করতে না পারি, অন্যদের পাশাপাশি অন্তত দাঁড়াতে না পারি, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের একটা বড় চ্যালেঞ্জ হয়ে যাবে। কারণ গার্মেন্টস সেক্টরের পরের যে সেক্টর গুলো আছে, ম্যাক্সিমাম ফ্যাক্টরি হচ্ছে কমপ্লায়েন্স সার্টিফিকেশন নেই। সুতরাং এলডিসি গ্রাজুয়েশনের পর কিন্তু এটা বলার সুযোগটা নেই। পাশাপাশি আমাদের বেসিক প্রোডাক্ট রপ্তানি করে আমরা খুব একটা লাভজনক অবস্থায় যাব না, বরং এটা আমাদের হিতে বিপরীত হবে। সুতরাং এই যে কম্প্রিহেনসিভ একটা স্ট্র্যাটেজিক প্ল্যান নেওয়া দরকার, যে আমরা ওই এলডিসি গ্রাজুয়েশনে যেতে চাই, এটার সাথে আমি একমত। কিন্তু তার জন্য যে প্রস্তুতিগুলো আছে, সরকারের জায়গাতে যে সহায়ক ভূমিকাগুলি নেওয়া দরকার, পলিসি সাপোর্টগুলি দেওয়া দরকার, এবং বড় বিনিয়োগ আনা দরকার প্রত্যেকটা সেক্টরে। এই জায়গাগুলোতে যদি একটা ইউনিফর্ম লেভেল আনা সম্ভব না হয়, ততক্ষণ পর্যন্ত আসলে একটু আমি বলবো ডেফার্ট করার প্রস্তাব দিচ্ছি। এবং সরকার হয়তো বা বিষয়টা এখন অনুধাবন করতে পারছে, যদিও বর্তমান সরকার কিন্তু সিদ্ধান্ত নিয়েছে পূর্ববর্তী সরকারের মতো। এইটা আমি মনে করি যে এখনো সময় আছে এটিকে আর একটু ডিটেল ক্লারিফিকেশনটা এনে আমাদের কোন কোন জায়গাতে ঘাটতি আছে সেটা নিয়ে অ্যাকচুয়ালি সেক্টর ওয়াইজ কম্প্রিহেনসিভ একটা স্ট্র্যাটেজিক প্ল্যান নিয়ে, যদি নীতি সহায়তার জায়গাতে সরকারের যেহেতু কাজটা হচ্ছে নীতি সহায়তা দেওয়া, এই বিষয়টাকে ফোকাস করে উদ্যোক্তাদের পাশে দাঁড়ানো, এটাই হচ্ছে আমাদের প্রস্তাব এবং দাবি। আদারওয়াইজ আমরা চ্যালেঞ্জের মধ্যে পড়বো, এবং আমাদের যতটুকু এই মুহূর্তে আমরা একটা অবস্থানে এসেছি, এর মধ্যে যারা একটু দুর্বল আছে বা মিডিয়াম লেভেলে আছে, তারা কিন্তু একটা সংখ্যার মধ্যে পড়বে। সুতরাং এই জায়গাতে আমি বলবো যে গুরুত্ব দেওয়া, এবং পাশাপাশি আমি বলবো আমাদের এসএমই সেক্টরের যারা উদ্যোক্তা আছে, বিশেষ করে মাইক্রো কটেজ লেভেলে, তাদের সক্ষমতা খুব দ্রুত পরিসরে বাড়ানো সম্ভব, এবং সেটা 3 থেকে 5 বছরের মধ্যে সম্ভব। এই জায়গাতে যেহেতু জিডিপিতে কন্ট্রিবিউশন হচ্ছে মাত্র 28% প্লাস মাইনাস, যেটা আমাদের এলডিসি গ্রাজুয়েশনের দেশগুলোতে 60 থেকে 70%। এই জায়গাতে ভাবা দরকার যে এই সেক্টরে যারা উদ্যোক্তা আছে তাদেরকে কিভাবে বুস্ট আপ করা যায়, তাদের স্কিল, প্রোডাক্ট ডেভেলপমেন্ট, ফাইন্যান্স, মার্কেটিং, এই জিনিসটাকে যদি গুরুত্ব সহকারে অ্যাডাপ্ট করা যায়, আমি আবার বিশ্বাস করি এখান থেকে একটা বড় স্কেল আপ করার সুযোগ হবে। জি, আপনার কাছে আবারও ফিরবো। আমরা আবারও যেতে চাই জনাব কায়সার। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী তিনি বলেছেন যে এলডিসি থেকে উত্তর নির্ধারিত সময়ে হবে। ব্যবসায়ীদের সঙ্গে বহুবার বৈঠক করেছি, অনেকের কারখানা পরিদর্শনও করেছি। বৈঠক থেকে বেরিয়ে তারা অন্য কথা বলেন, মানে বৈঠকের সময় হয়তো তারা বলছেন যে হ্যাঁ ঠিক আছে, কিন্তু পরে বের হয়ে বলছেন যে আমাদের আসলে সম্ভব না। এই ধরনের একটি অভিযোগ ব্যবসায়ীদের প্রতি। এবং আরেকটি বিষয় উঠে এসছে যে আমাদের আসলে যে অর্থনৈতিক অবস্থা, আমরা গত 1 বছরে বেশ কিছু জায়গায় উন্নতি হয়েছে, রপ্তানি বেড়েছে, আমাদের রেমিটেন্স বাড়ছে, আমাদের অন্যান্য সূচকগুলোতে রিজার্ভের অবস্থা ভালো। সব কিছু মিলিয়ে আসলে মানে এলডিসি থেকে পেছানোর জন্য সরকারকে তো একটি যুক্তিসঙ্গত, যেটি ডক্টর মোস্তাফিজও বলছিলেন যে যৌক্তিক কারণ এবং যথেষ্ট শক্তিশালী কারণ দেখানোর প্রয়োজন পড়বে। সেই জায়গাটাতে আসলে কি কারণটা আপনারা দেখাবেন যখন সরকার আসলে এই নেগোসিয়েশনটা করতে যাবে সিডিপির সাথে? ধন্যবাদ। এলডিসি উত্তরণের ক্ষেত্রে তো আমরা যেটা বলেছি যে আমরা তো বিমুখ নই। আমরা এলডিসিতে উত্তরণে আমরা উন্নয়নশীল দেশে যাওয়ার ক্ষেত্রে আমাদের পজিটিভনেসটা আগে থেকেই আছে। কিন্তু যে কথাটা আমার পূর্ববর্তী বক্তাও বলেছেন, আমিও সেই সাথে একমত আর কি, যে আমাদের কিছু নীতি সহায়তা, এই বিষয়গুলো কিন্তু আরও ব্যবসা বান্ধব হতে হবে।
না, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে কি কারণ দেখাবে, মানে এলডিসি থেকে পেছানোর জন্য আমি যদি চাই যে এখন, কারণ বাংলাদেশ 8 বছর সময় দেওয়া হচ্ছে বাংলাদেশকে। নর্মালি 2018 সালে আসলে প্রথম বাংলাদেশ এলডিসি শর্তগুলো পূরণ করে, সেই সময় থেকে 26 পর্যন্ত নর্মালি 6 বছর সময় দেয় জাতিসংঘ, কিন্তু বাংলাদেশকে 8 বছর সময় দেওয়া হয়েছে, কারণ মাঝখানে কোভিডের একটা ধাক্কা ছিল। সেই 8 বছরে আসলে বাংলাদেশ কেন প্রস্তুত হতে পারলো না, এবং এখনো কেন আবার এই প্রশ্নটা আসছে যে আমরা পিছাতে চাই? না, আমরা যে পিছাতে চাই সেটা যে খুব লম্বা সময় আমরা নিতে চাই তা না, কিন্তু এই যে কোভিডের সময় যে সময়টা নষ্ট হয়েছে সেই জায়গায় আমাদের কিছু ওয়ার্ক বাকি ছিল যেগুলোকে আমাদের সম্পূর্ণ করার দরকার আছে। আর হলো যে আমাদের যে আপনার যে কর্মদক্ষতা, যে কথাটা আমি বরাবরই গুরুত্ব দিয়ে আসছি, কর্মদক্ষতা বা এফিসিয়েন্সি যদি যেটা বলি সেটা বিলো 50% আমাদের এটা আপনার যদি 50-র উপরে না নিতে পারি, 60 পর্যন্ত না নিতে পারলে পরে আমরা উন্নয়নশীল দেশে কাতারে আমরা যেতে পারি না। উন্নয়নশীল দেশে যারা আছে তাদের যে উৎপাদনশীলতা, কর্মদক্ষতা সেটা 60-র উপরে আছে। হ্যাঁ, আপনি ভিয়েতনাম, চায়না, টার্কি, এই জাতীয় যে দেশগুলো আছে তাদের সবারই কিন্তু আপনার 60%-এর উপরে এফিসিয়েন্সি। আমাদের 45 থেকে 50 ক্রস করছে না। তো 50 ক্রস করবে না, অথচ আমি 60 বা 65% যারা উৎপাদনশীলতায় আছে ওই দেশগুলো কাতারে চলে যাব, তাহলে তো আমি যেই অর্ডারটা পাবো সেটা এক্সিকিউট করতে পারবো না। তো সেক্ষেত্রে আমাদের কি করণীয় আছে? আমাদের করণীয় আমাদের ডিজিটালাইজেশন এবং আমাদের যে অটোমেশনটাকে আরও সমৃদ্ধ করতে হবে। সেক্ষেত্রে সরকারকে আরও বেশি মানে ব্যবসা বান্ধব যে নীতি সহায়তাগুলোকে এগিয়ে নিতে হবে। এই বিষয়টা আমাদের যারা ব্যবসায় যারা আছে, বিশেষ করে রপ্তানিমুখী শিল্পে, তাদেরকে খুব অল্প একটা টার্গেট দিয়ে, স্বল্প সময়ের একটা সুযোগ সুবিধা দিয়ে আমাদের এই ইন্ডাস্ট্রিগুলোকে আপনি ডিজিটালাইজেশনের ক্ষেত্রে বেশি গুরুত্ব করতে হবে। এটা যদি আমরা 6 মাস বা 1 বছরের মধ্যে আমরা মোর দেন 50%ও আনতে পারি, তাহলে কিন্তু আমরা আমাদের এই যে একটা সেটব্যাক, এই সেটব্যাক থেকে কিন্তু আমরা উত্তরণের একটা উপায় খুঁজে পাবো। তো সেটা আমাদের খুব দরকার। আর যেটা বলা হচ্ছে যে মানব সম্পদের উন্নয়নের কথা, এটা আসলে এটা একটা দীর্ঘসূত্রিতার একটা ব্যাপার। এটা মানে সরকারের কিছু করণীয় নাই, বেসরকারি উদ্যোক্তা যারা আছেন তারাই সেটা করে নেবেন। কিন্তু আমরা এখন উৎপাদনশীলতার ক্ষেত্রে, মানব সম্পদের উন্নয়নের ক্ষেত্রে আমরা আমাদের নিজ উদ্যোগে অনেকটা এগিয়ে এসেছি। আমাদের এই ক্যাটাগরির যে অপারেটরগুলো আছে বা আমাদের যে যারা উৎপাদনশীলতার সাথে কর্মীবৃন্দ যারা, তারা কিন্তু এখন একটা ভালো অবস্থায় আছে। যেমন আমাদের টি শার্টের যে প্রোডাকশন যদি আমরা ধরি, তাহলে আমরা 400 পিসেস পার আওয়ারে আমরা এখন আসতে পারছি, ম্যানুয়াল এবং ডিজিটাল মিলিয়ে। এবং আপনি জানেন খুব ভালো করে যে আমেরিকান মার্কেটে গত 6 মাসে কিন্তু টি শার্ট রপ্তানির ক্ষেত্রে আমরা শীর্ষে অবস্থান করছি। তো কিছু কিছু উন্নয়ন তো আমাদের অবশ্যই হয়েছে। তো এই ক্ষেত্রে আমি বলতে চাই যে গভর্নমেন্টের যে আপনার কিছু নীতি সহায়তা, এগুলো কিন্তু আরও সহজ করতে হবে এবং আমাদের যে ব্যুরোক্রেসিটা এটাকে তুলে ফেলতে হবে। ব্যবসার ক্ষেত্রে কোনো ব্যুরোক্রেসি থাকতে পারবে না। কস্ট অফ ডুইং বিজনেসে আমাদের দেশ এখনও কিন্তু অন্যান্য দেশের চেয়ে পিছিয়ে আছে। এই বিষয়গুলোকে যদি আরও অ্যাড্রেস করা হয়, এগুলোকে যদি আরও সহনীয় পর্যায়ে মিনিমাইজ করা হয়, তাহলে কিন্তু আমরা চলে যেতে পারবো। তো সরকারের যেটা করণীয় আছে, কস্ট অফ ডুইং বিজনেসে আমাদের যে প্রতিবন্ধকতা, এটা দূর করলেই আমরা উন্নয়নশীল দেশে যেতে পারবো। আমরা আবারও ফিরবো, আমাদের একটা বিরতির সময় হয়েছে। দর্শক, আমরা আলোচনা করছিলাম এলডিসি উত্তরণের প্রস্তুতির যে ঘাটতি রয়েছে এবং সেই ঘাটতি পূরণে আসলে কী করা দরকার এবং যত সময়কে আসলেই আমরা এলডিসি উত্তরণ করতে পারবো কিনা আমরা আলোচনা করছি। আলোচনায় ফিরবো আবারও বিরতির পর। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি বিজনেস আওয়ারে। আলোচনা করছিলাম এলডিসি উত্তরণের প্রস্তুতির ঘাটতি। এই প্রসঙ্গে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন কামরুজ্জামান কায়সার, মাইক্রোফাইবার গ্রুপের পরিচালক, এবং আমাদের সাথে জুমে যুক্ত আছেন রাশেদুল করিম মুন্না, তিনি পাটপণ্য ব্যবসায়ী এবং রপ্তানিকারকদের যে সমিতি তার সভাপতি। জনাব মুন্না, আপনার কাছে যেতে চাই যে সরকারের এই সিদ্ধান্তে আপনারা নিশ্চয়ই আপনারা উদ্বিগ্ন, কিন্তু আপনাদের যে প্রস্তুতির জায়গা, মানে যদি আমরা 1-2 বছর পেছানো সম্ভব হয়, সেক্ষেত্রে পরিপূর্ণ প্রস্তুত হয়ে সেই জায়গাটাতে যাওয়ার যে প্রস্তুতি বেসরকারি খাতের, বিশেষ করে পাট পণ্য আমাদের সম্ভাবনার জায়গাটা আমরা সেভাবে এখন পর্যন্ত আসলে সেভাবে তুলে ধরতে পারছি না। সেই জায়গাটাতে আপনাদের প্রস্তুতি আপনারা কতটুকু নিচ্ছেন এবং সেটি আগামী 1-2 বছরে পরিপূর্ণভাবে সম্ভব হবে কিনা? ধন্যবাদ আপনাকে আবারও। আসলে যে কথাটা আমি বলতে যাচ্ছিলাম যে সক্ষমতার জায়গাটাতে আমাদের গার্মেন্টসের বাইরে যে কটা সেক্টর আছে, আমাদের একটা বড় ঘাটতি আছে। গার্মেন্টস সেক্টর 80 দশক থেকে আজকে একটা লম্বা সময়ে একটা ভালো জায়গায় গিয়েছে, যে কারণে ওনারা যতটা আশাবাদী পাট সেক্টর, লেদার সেক্টর সহ যে সমস্ত নন গার্মেন্টস সেক্টর আছে, তাদের কিন্তু সক্ষমতার জায়গাটাতে এখনো অনেক পিছিয়ে আছে।
আপনি দেখবেন যে গার্মেন্টস সেক্টর 99% গার্মেন্টস এখন হচ্ছে কমপ্লায়েন্স সার্টিফিকেশন আছে। নন গার্মেন্টস সেক্টরের চিত্রটা উল্টো। যখনই আমরা এই সেক্টর হচ্ছে কাজ করতে যাচ্ছি এক্সপোর্টের ক্ষেত্রে, এখানে এখনো 95% ফ্যাক্টরির কোনো কমপ্লায়েন্স সার্টিফিকেশন নেই। পাশাপাশি যেই যৌক্তিকতাটা আনা যায় যে আমরা তো বিশ্বাস করি বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়ার যেই আনুপাতিক হার, সেখানে কি আমরা ইউনিফর্ম লেভেলে আছি? আসলে তো এটা নেই। সুতরাং এই তথ্যগত কিছু বিভ্রান্তি আছে, আমি মনে করি রিভিজিট করা দরকার এই তথ্যগুলোর ব্যাপারে। এবং সেই জায়গাতে হচ্ছে কোভিড এর ইস্যুটা আছে, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, সারা ওয়ার্ল্ডের যে আর্থিক যে অস্থিরতা এবং আমাদের রাজনৈতিক প্ল্যাটফর্ম, সবকিছু মিলে কিন্তু আমাদের যৌক্তিকতা তোলার সুযোগ আছে। বিশেষ করে আমাদের যে পরিসংখ্যানগত দিক দিয়ে যে গ্যাপগুলো আছে সেটা একটু সিরিয়াসলি আমলে আনা দরকার। পাশাপাশি আমি বলবো যে আমাদের নন গার্মেন্টস সেক্টরে যেই কটা ইন্ডাস্ট্রি রপ্তানি করছে, এখানে আমাদের বেসিক প্রোডাক্ট গুলো আমরা রপ্তানি করছি। আপনি পাটের কথা বললেন, আমরা 80 থেকে 85% এখনো র মেটেরিয়ালস আমরা এক্সপোর্ট করি। এটা যদি এমন হয়, উল্টোটা হতো যে আমরা ভ্যালুয়েটেড প্রোডাক্ট গুলো উৎপাদনের সক্ষমতা বাংলাদেশ যদি 80 থেকে 85% করার পরিকল্পনা নিয়ে এগোতে পারে, এবং সেই জায়গাতে যদি আমাদের সক্ষমতা আমাদের প্রতি দেশগুলোর সাথে আমরা নিশ্চিত করতে পারি, তখন কিন্তু এলডিসির বেনিফিট আমরা নিতে পারবো। আদারওয়াইজ কিন্তু আমরা আবার নতুন করে একটা চ্যালেঞ্জের মধ্যে পড়বো। এটাই আমার বক্তব্য, যে সরকারকে চিন্তা করা দরকার এখন থেকেই। আমরা সরকার 8 বছর সময় নিয়েছে, বিভিন্ন প্রস্তাব কিন্তু বিভিন্ন সেক্টর থেকে দেওয়া হয়েছে, কিন্তু বাস্তবতার আলোকে যে পলিসি সাপোর্ট থেকে শুরু করে অন্যান্য যে ইস্যুগুলো আছে, এই জায়গাতে একটা ইস্যু সেভাবে অ্যাড্রেস করে সরকার কোনো পরিকল্পনা নেয়নি, যেটা কিন্তু একটা বড় মিসিং। এবং যে কারণে হচ্ছে সংখ্যাটা, যে আমরা ওই যে সক্ষমতার জায়গাতে যেহেতু এখন অনেক দুর্বল একটা অবস্থানে আছে, আমরা এলডিসি গ্রাজুয়েশনে বেনিফিটের চেয়ে আমরা লুজার হওয়ার ইয়েটা হচ্ছে রিস্কটা অনেক বেশি। এটা হচ্ছে আমার বক্তব্য, যে সরকারকে চিন্তা করা দরকার প্রত্যেকটা সেক্টরকে একটা কম্প্রিহেনসিভ স্ট্র্যাটেজিক প্ল্যান নিয়ে, যাতে নীতি সহায়তার জায়গাতে সরকার সত্যিকার অর্থে একটা রোল প্লে করতে পারে। এবং তখন আমরা হয়তোবা গ্রাজুয়ালি একটা সময় পেলে আমরা নিজেদেরকে সক্ষমতার জায়গায় নিতে পারবো। জি, অনেক ধন্যবাদ জনাব রাশিদুল করিম মুন্না, আপনাকে আমাদের সাথে সময় দেওয়ার জন্য। কায়সার, জনাব মুন্না যেটি বলছিলেন যে গার্মেন্টসকে আসলে যে ধরনের সুযোগ সুবিধা নীতি সহায়তা সরকার দিয়ে আসছে এত বছর ধরে, অন্যান্য খাতগুলোকে সব বরাবরই তাদের আসলে এই অভিযোগটা আছে। কিন্তু এই এখনও আমরা দেখতে পাচ্ছি গার্মেন্টস সেক্টরকে এত সুযোগ সুবিধা দেওয়ার পরেও, এত টেক কেয়ার করার পরেও সরকারের পক্ষ থেকে আমরা বিগত সরকারের সময় দেখেছিলাম যে বলা হতো যে তাদের এই এত বছর বয়স হওয়ার পরেও এই খাতটি এখনও বিভিন্ন সময়ে যে কোনো ধরনের চ্যালেঞ্জ আসলে সরকারের শরণাপন্ন হতে হয়, সরকারের প্রণোদনা দরকার হয়, বা নিজেদের এখনও সেই সক্ষমতা কেন অর্জন করতে পারলো না? গার্মেন্টস খাতের মানে ঘাটতির জায়গাটা কোথায়? আসলে ঘাটতির জায়গা তেমন আছে বলে আমি মনে করি না। আপনারা জানেন যে এই সেক্টরকে এই পর্যন্ত এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আপনার বেসরকারি উদ্যোক্তাদের ভূমিকাই সবচেয়ে বেশি ছিল। এখানে সরকারের কী করণীয় ছিল? এই যে আজকে আমরা ইন্টারন্যাশনালি যে ব্র্যান্ডিংটা করেছি, আমরা আমাদের এই পণ্যের যে বহুমুখীকরণ বা আন্তর্জাতিকভাবে আমরা মেড ইন বাংলাদেশ যে ইমেজটা আমরা তৈরি করেছি, এটা কিন্তু সরকারের তরফ থেকে হয়নি। এটা কিন্তু বেসরকারি উদ্যোক্তারা তাদের নিজস্ব মেধা, মনন এবং তাদের বিগত দিনের উৎপাদনশীলতার পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে আমরা বিশ্বের দরবারে একটা সমাদৃত অবস্থানে চলে এসেছি। সেক্ষেত্রে আরও হয়তো আমরা অনেক দূর এগিয়ে যেতে পারি। আমরা সরকারের শরণাপন্ন তেমন একটা হই না। আমরা সরকারকে সবসময় বলে আসতেছি যে ওয়ান স্টপ সার্ভিস দেওয়ার জন্য, যেগুলো আমাদের প্রতিযোগী দেশগুলোর ক্ষেত্রে প্রযোজ্য। আপনার ভিয়েতনাম, তারপর কম্বোডিয়া বলেন, যাদেরকে আমরা আমাদের খুব বেশি প্রতিযোগী মনে করি, আমি চায়নার কথা বাদই দিলাম, হ্যাঁ, তারা তো আমাদের চেয়ে অনেক এগিয়ে আছে। তারাও তো ওয়ান স্টপ সার্ভিসে তারা চলে গিয়েছে। কোনো একটা প্রোডাক্ট যখন ফিনিশড হয়, আমরা যখন এটা বন্দরে পাঠাই, পাঠানোর পরে দেখা যাচ্ছে যে 2টা বা 3টা ডেস্ক থেকেই কিন্তু সেটা সমাধান হয়ে এটা আপনার হয়ে যাচ্ছে, জাহাজীকরণ হয়ে যাচ্ছে। তো সেটা তো আমাদের এখানে হচ্ছে না। এখানে আমলাতান্ত্রিকতার যে জটিলতা এবং এত কিছু হয়, যাতে দেখা যায় যে আমরা আমাদের ডেলিভারি টাইমটা মিস করি, তারপরে আমাদের দেখা যায় যে তখন ডিসকাউন্টের একটা প্রসঙ্গ চলে আসে, ইত্যাদি নানা ধরনের যে অব্লিগেশনগুলো, এগুলোকে আমরা একটু কমাতে বলছি। এগুলো যদি কমানো হয়, আমরা কিন্তু আন্তর্জাতিকভাবে আরও এগিয়ে যাব। আর যেটা পোর্ট ফেসিলিটিজের কথাগুলো তো আমরা অনেক আগে থেকেই বলে আসছি, যে বন্দর ব্যবস্থাপনাটা, আমরা যদিও গভীর সমুদ্র বন্দরের কথা বলছি, এটা তো রাতারাতি এটা করা সম্ভব না, কিন্তু বন্দর ব্যবস্থাপনায় যদি
আপনার আধুনিকীকরণ করা হয়, তাহলে কিন্তু আমরা এখানে অনেক টাইম সেভ করতে পারি। সেটাও কিন্তু এখন একটা ভালো দিক যে বাংলাদেশ নৌবাহিনীকে বন্দর ব্যবস্থাপনার দায়িত্ব দিয়েছে। বন্দর ব্যবস্থাপনার কথা যেহেতু আসছে, স্বস্তির জায়গায় আছে। সরকার যে এখন বিদেশি অপারেটর নিয়োগ করতে চাচ্ছে, এটিকে আপনারা কিভাবে দেখছেন ব্যবসায়ীরা? আমি তো মনে করি যে বিদেশি অপারেটর হোক আর দেশি অপারেটর, সেটা বড় কথা না। যার মাধ্যমে আমরা সর্বোচ্চ দক্ষতা বা সর্বোচ্চ সার্ভিস আমরা পাবো, সেটাই আমাদের দেখা দরকার। আমাদের দীর্ঘসূত্রিতা বা কোনো আমলাতান্ত্রিকতার বেড়াজালে আবদ্ধ হয়ে আমাদের গুডসগুলো দিনের পর দিন বন্দরে পড়ে থাকুক, আর আমরা বায়ারদের কাছ থেকে আমরা এটার জন্য অনেক কথা শুনতে হবে বা আমাদের পরবর্তী অর্ডার নিয়ে আমরা শঙ্কায় থাকবো, সেটা তো কোনোভাবেই কাম্য নয়। Right. তো সেই জন্য আমরা চাই যে আমরাও, আপনি যেটা বলেছেন আপনার আলোচনার প্রথমার্ধে, যে স্বল্পোন্নত দেশ থেকে আমরা উন্নয়নশীল দেশে যেতে চাই। অবশ্যই তো আমরা উন্নয়নশীল দেশে যাওয়ার জন্য আমাদের কিন্তু অনেকগুলো বেনিফিটও আমরা পাবো। আমরা ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট কিন্তু আমাদের আরো বেশি আসবে, এবং তার পাশাপাশি যে আমাদের যে বিদেশি যে ডোনার, যে ঋণদানকারী যে সংস্থাগুলো, তারা তাদের ঋণগুলো ফেরত পাওয়ার নিশ্চয়তা পাবে, এবং যখনই তারা নিশ্চয়তা পাবে তখন তারা ফার্দার আমাদেরকে রিইনভেস্ট করার ক্ষেত্রে তারা আগ্রহী হবে, এবং আন্তর্জাতিকভাবে আমাদের ব্র্যান্ডিংটা বাড়বে। কিন্তু সেই সক্ষমতা আমাদের অর্জন করতে হ্যাঁ, হবে। যে লোয়ার এন্ডের যে কাজগুলো করি, সেই কাজ থেকে আমরা হায়ার এন্ডে চলে যেতে পারবো। আমরা এখন যত প্রোডাক্ট আমরা সংখ্যায় যত বেশি আমরা এক্সপোর্ট করি, যা আমরা রিটার্ন পাচ্ছি, আমরা তার চেয়ে কম সংখ্যায় রপ্তানি করি, বেশি আমরা রিটার্ন বেশি আর্ন করতে পারবো। যে আমরা আলোচনা শেষ করব, শেষ করার আগে আপনার কাছ থেকে যেটি জানতে চাইবো যে এই মুহূর্তে আমরা জানি যে শুল্ক নিয়ে একটি বড় ধরনের টালমাটাল পরিস্থিতি তৈরি হয়েছিল, সেখান থেকে অবশ্যই বাংলাদেশের জন্য একটি সাফল্য কিছুটা হলেও এসেছে, কিন্তু 20% শুল্ক নিশ্চয়ই এটি তো আগের 16%-এর সাথে যোগ হলো। সেই জায়গাটাতে এখন ব্যবসার পরিস্থিতি কেমন, বিশেষ করে এই যে তৈরি পোশাকের ক্ষেত্রে বায়াররা আসলে এখন কেমন রেসপন্স করছেন? এখন একটা স্বস্তির জায়গায় এসেছে। যেই অর্ডারগুলো একটু স্ট্যাগনেন্ট অবস্থায় ছিল, যখন এটা আপনার 35%, 37, পরে 35 হলো, তখন কিন্তু বায়াররা আমাদের যে তাদের যে প্লেসড যে অর্ডারগুলো, সেগুলো ক্যারি আউট করার ক্ষেত্রে তারা একটু আমাদেরকে গো স্লো নীতিতে যেতে বলেছে। এখন আবার ওই অর্ডারগুলো ফিরে আসছে এবং এগুলোকে এক্সিকিউট করতে বলছে, এই একটা বিষয়। আরেকটা হলো যে আমরা তো যে সস্তা শ্রমের যে লোয়ার এন্ডের প্রোডাক্টের ক্ষেত্রে বাংলাদেশে এখনও বায়ারদের পছন্দের তালিকায় শীর্ষে আছে। তো সেই ক্ষেত্রে আমাদের চেয়ে আরও বেশি কমে কেউ দিতে পারছে, এটা কিন্তু তারা খুব একটা খুঁজে পাচ্ছে না বলে কিন্তু অর্ডারের প্রাচুর্যতা আমাদের আছে। চাহিদা কি কমছে, মানে কাস্টমারের দিক থেকে কি চাহিদা কমছে? যেহেতু খরচটা কিছুটা বাড়ছে, 20% যুক্ত হলে আলটিমেটলি তো কাস্টমারকে দিতে হচ্ছে, সেই জায়গাটাতে কি চাপটা এখনো ফিল করছেন? সেটা আসলে কিছু তো এটা এন্ড ইউজারের উপরে তো চাপের একটা বিষয় থাকবেই, কারণ তারা আগে যেটা ধরেন আপনার $10 দিয়ে, কিন্তু সেটা এখন তাদের $15 দিয়ে। সেক্ষেত্রে কি মানে অর্ডার বা চাহিদা কমছে কিনা সেটা এখনো পুরোপুরি বোঝা যাচ্ছে না, কারণ এই যে নতুন শুল্ক হারের ক্ষেত্রে যে গুডসগুলো তাদের বাজারে যাবে, ওই গুডসগুলো এখনো যায়নি। যাওয়ার পরে ওখান থেকে ফিডব্যাকটা কি আসে সেটার উপর নির্ভর করে আগামী দিনের আমাদের অর্ডারগুলোর যে ভবিষ্যৎ কি হবে সেটা আমরা বুঝতে পারবো আগামী 2-3 মাস পরে। তবে এখন পর্যন্ত আপনাদের অর্ডার স্বাভাবিক আছে? আমাদের অর্ডার স্বাভাবিক আছে, এবং অন্যান্য আমাদের যে বাইরে আছে তারা যেভাবে একটু মানে পিছনে পিস্টন দেওয়ার একটা বিষয়ে তাদের দাঁড়িয়েছিল একটা সংখ্যা, সেই সংখ্যা কেটে গিয়ে আবার বাংলাদেশমুখী তারা হয়ে আসে। শোনা যাচ্ছিল যে বায়াররা কিছুটা করের বোঝা আপনাদের উপরও চাপানোর চেষ্টা করছিল, যে তোমরা কতটা ছাড় দেবে, সেই জায়গাটা কি এখনো আছে কিনা? না, সেটা এখন নেই। 35% যখন সর্বশেষ দেওয়া হয়েছিল তখন তারা বলেছিল 50-50, যে তোমরা অর্ধেক নাও আমরা অর্ধেক নিই, এইভাবে করি আমরা। তো সেটা আমরা ওটাতে রাজি হইনি, কারণ আগেই আমাদের 16.5% আছে। আবার যদি ওদের কাছ থেকে আমাদের 17-18% নেওয়া লাগে, তাহলে কিন্তু আমাদের জন্য সেটা খুবই ঝুঁকিপূর্ণ হয়। তো সেটা আমরা এখন যেহেতু 20 চলে আসছে, এটা কিন্তু একদমই ন্যূনতম যে শুল্ক হারের মধ্যেই প্রায় চলে আসছে। 15% সবচেয়ে কম আছে এটা কোরিয়ার ক্ষেত্রে। তো কোরিয়ার সাথে তো আমরা কম্পিটিটিভ না, আমাদের কম্পিটিটিভ যারা ভিয়েতনাম, তার পাকিস্তান, এবং সরকার বলছে যে এটিকে আসলে 15% আনার জন্য আবারও ফার্দার আলোচনা কিন্তু আমরা আশা করি আমরা এটা 15% হলে চলমান আছে, বেশি কম্পিটিটিভ হয়। আমাদের এই যে আমেরিকান তুলার আমদানি বাড়ানোর কথা সরকার বলেছে, যে এই যে সরকার বিভিন্ন ধরনের নেগোসিয়েশনের জায়গাটাতে যেসব জায়গাতে ইউএসকে ছাড় দিচ্ছে, সেই জায়গাটাতে আপনারা কি এখন তুলা আমদানি বাড়াচ্ছেন কিনা, মানে ব্যাক এন্ডে?
আমেরিকা থেকে? আমরা চেষ্টা করব আমেরিকার তুলো আমদানি একটু বাড়ানোর জন্য, এই জন্য যে তাদের তুলো দিয়ে যদি আমরা ফিনিশ প্রোডাক্ট করে আমরা তাদের কাছেই তাদের মার্কেটে আবার আমরা এটা ফিনিশ পণ্যটা রপ্তানি করি, তাহলে আমরা বাড়তি কিছু বেনিফিট পাবো। জি, আমরা বাড়তি বেনিফিট পাবো, সেই দিকে আমরা এগোচ্ছি। এবং বলা হচ্ছে যে আমেরিকার পণ্যের আমেরিকার কন্টেন্ট যদি 20% থাকে, সেক্ষেত্রে মিনিমাম সেটার উপর আবার ওই বাড়তি শুল্কটা প্রযোজ্য হবে না। তো সেইটার নিশ্চয়ই বেনিফিট আপনারা নেওয়ার সুযোগ আরো বেশি কম। এবং তাদের যে কোয়ালিটির যে বিষয়টা, যেটা তাদের ময়েশ্চার লেভেলটা তাদের কাঁচা তুলার মধ্যে অনেক কম, যেটা ইন্ডিয়া বা আফ্রিকা থেকে কোয়ালিটি অনেক ভালো, ময়েশ্চার লেভেল হাই হয়ে যায়। তাহলে আমাদের তাদের যদি সস্তাও হয় ইন্ডিয়ার কাঁচা তুলা অথবা আফ্রিকার কাঁচা তুলা, এবং সেখানে যদি ময়েশ্চার লেভেলটা যদি আপনার 15% হয়, আমেরিকার ময়েশ্চার লেভেল হলো বিলো 10, তাহলে আমাদের তো ওই দিকে যাওয়া উচিত, যেটা ময়েশ্চার লেভেল কম, প্রসেস লসটা কম, গুণগত দিক দিয়ে আমরা আমেরিকান তুলা ইউজ করলে এবং রিটার্নটা আমরা সেখানে বেশি পাবো, শুল্কর হারের বা শুল্ক রেয়াতের যে বিষয়টা আমরা সেখান থেকে বেশি অর্জন করতে পারবো। অবশ্যই, তার মানে আসলে এখানেও ভালো কিছু পজিটিভ বিষয় আছে, আমাদের ভালো ইতিবাচক দিক আমরা লক্ষ্য আছে। করছি। জি, অনেক অনেক ধন্যবাদ জনাব কামরুজ্জামান কায়সার, আপনি আমাদেরকে স্টুডিওতে এসে সময় দিয়েছেন। দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আমরা আরো একটি বিরতিতে ফিরবো, বিরতির পর আমাদের কাছে আরো সংবাদ আছে, শেয়ার বাজারের খবর সহ, সাথেই থাকবেন আশা করছি। স্বাগত আরো একবার বিজনেস আওয়ারে, দেখবেন শেয়ার বাজারের খবর। শেয়ার বাজারের সবশেষ লেনদেন পরিস্থিতি জানবো ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট থেকে। এই চলতি সপ্তাহ পুরোটাই আমরা দেখছি যে বেশ ভালো যাচ্ছে পুঁজিবাজারে, এবং আজকেও তার অব্যাহত আছে। ডিএসএক্স ইন্ডেক্স 14 পয়েন্ট বেড়েছে, অবস্থান করছে 5434-এ। ডিএসসি সরিয়া ইন্ডেক্স 10.5 পয়েন্ট বেড়ে 1195-তে অবস্থান করছে। ডিএস30-র অবস্থান 2116, বেড়েছে প্রায় 15 পয়েন্ট। লেনদেনের পরিমাণও বেশ ভালো দেখা যাচ্ছে, 780 কোটি টাকা এখন পর্যন্ত লেনদেন হয়েছে। লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে 206টির, কমেছে 129টির, এবং অপরিবর্তিত আছে 65টি কোম্পানির শেয়ারের দর। জানাবো মুদ্রা এবং স্বর্ণের দরদাম। মুদ্রার যদি দরদাম আমরা দেখতে চাই, মার্কিন ডলার 122 টাকায় কিনে 123-এ বিক্রি করা হচ্ছে। পাউন্ডের কেনা দর ইউরো 135 টাকায় কিনে 140-এ বিক্রি হচ্ছে। পাউন্ডের কেনা দর 155, বিক্রয় 162। চীনা ইউয়ানের কেনা দাম 15.5 টাকা, বিক্রয় 17 টাকা 30 পয়সা। সৌদি রিয়াল কেনা হচ্ছে 30 টাকায়, বিক্রি 32 টাকা, এবং ভারতীয় রুপির ক্রয় মূল্য 1 টাকা 38 পয়সা, বিক্রয় 1 টাকা 45 পয়সা। সোনার দরদাম জানবো। 22 ক্যারেট সোনার প্রতি ভরি 1,71,000 টাকায় বিক্রি হচ্ছে। 21 ক্যারেট 1,63,000 টাকার কিছু বেশি। 18 ক্যারেটের দাম পড়ছে 1,40,000, এবং সনাতন সোনা বিক্রি হচ্ছে 1,16,126 টাকায়। রূপার দরদাম জানাবো। 22 ক্যারেট রূপা প্রতি ভরি 2,811 টাকায় বিক্রি হচ্ছে। 21 ক্যারেট 2,683, 18 ক্যারেটের দাম পড়ছে 2,298, এবং সনাতন রূপা বিক্রি হচ্ছে 1,726 টাকায়। এবারে জনপদের শিল্প ও বাণিজ্যের খবর। ভারী বৃষ্টিপাতে জলাবদ্ধতায় তলিয়ে গেছে নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকার শতাধিক হেক্টর কৃষি জমি। পানি নিষ্কাশনে পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় দুষছেন স্থানীয়রা। এছাড়া কলকারখানার দূষিত তরল বর্জ্য কৃষি জমিতে মিশে নষ্ট হচ্ছে ফসল। শরীফ সুমনের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। জলাবদ্ধতায় ডুবে আছে শতাধিক হেক্টর কৃষি জমি। জমিতে শিল্প কারখানার দূষিত তরল বর্জ্য মিশে নষ্ট হচ্ছে কৃষকের ফসল। এই চিত্র নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকার। স্থানীয়রা জানান, 2 দশক আগেও এখানে ধান, সরিষা সহ বিভিন্ন ফসল চাষ করতেন তারা। বছরে ফসল ফলত 3 বার। এখন হাঁটু পানিতে ফসল তলিয়ে থাকায় একবারই ফসল ফলানো দায়। ড্রাইং এর যে কালো পানিগুলা, এগুলা তো জমিগুলাকে নষ্ট করছেই, পাশাপাশি আমরা যারা আমাদের বাপ দাদাদের যে বাড়িঘর, এখানে ফ্রিজ বলেন, টিভি বলেন, এসি বলেন, আমরা কোনো কিছু কিনেই রাখতে পারছি, সবকিছু কালো হয়ে যাচ্ছে। বিভিন্ন ডাইং ফ্যাক্টরির পানিগুলা আইসা সমস্ত পানি এমন কালো যে হাত দিলে হাত সহ কালো হয়ে যাবে। কৃষকের দাবি, ড্রেনেজ ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতা কাটছে না। পানি নিষ্কাশনে প্রকল্প নেওয়া হলেও উপকারে আসেনি বলেও অভিযোগ তাদের। বৃষ্টির পানি এলে পানি আটকে যায়, আর দ্বিতীয়ত আমাকে কালা পানি অনেক ক্ষতি করতেছে। কালা পানির কারণে আমরা ফসল করতে পারতেছি না ঠিক মতো। আমরা শাক পাতা চাষ করতে পারতেছি না। আগে পুঁই শাক, পালং শাক,
এগুলি সব কিছু বুনতাম, এখন কলমি শাক বুনি, এরপরও কালো পানি আইসা সব নষ্ট করে আর জলাবদ্ধতা নিরসনে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে কৃষি বিভাগও। আমরা চাচ্ছি যে এই পানি নিষ্কাশনের সুব্যবস্থা হলে এই জমিগুলি আবার কৃষির আওতায় ফিরে আসবে। ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। কৃষি বিভাগের মতে জলাবদ্ধতায় ডুবে আছে অন্তত ৩০০ হেক্টর জমি। জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেবে সরকার, এমনটাই প্রত্যাশা জালকুড়িবাসীর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নড়াইলে এবার সর্বোচ্চ দামে কেনাবেচা হচ্ছে পাট। সপ্তাহের ব্যবধানে সর্ববৃহৎ পাটের পাইকারি মোকাম মিঠাপুর হাটে মানভেদে প্রতি মণ ৩,০০০ টাকা থেকে সর্বোচ্চ ৩৮০০ টাকায় বিক্রি হচ্ছে। অতিবর্ষণে পাটের ফলন ব্যাহত হয়ে চাষিরা ক্ষতির মুখে পড়লেও পাটের বাড়তি দামে খুশি তারা। কোনো ধরনের বাজার সিন্ডিকেট বা কারসাজির খপ্পরে চাষিরা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সে ব্যাপারে তৎপর রয়েছে জেলা প্রশাসন। খায়রুল আরফিন রানার তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। নতুন পাটে সয়লাভ নড়াইলের মিঠাপুকুর পাইকারি পাটের হাট। সারা বছরের জমানো দায় দেনা সহ টাকার জরুরি নানা প্রয়োজনে চাষিরা তাদের পাট বেচতে হাটে নিয়ে আসছে। বেলা বাড়ার সাথে সাথে বিভিন্ন বাহন বোঝাই পাট হাটে উঠতে না উঠতেই ফরিয়ার ব্যাপারী ঘিরে ধরছে। পাটের দাম হাঁকছে, দরদামে পড়লেই মনকে মন পাট হাত বদল হয়ে হাটের বড় বড় পাট ব্যবসায়ীদের ঘরে উঠছে। অন্যান্য বছর অনাবৃষ্টির ফলে নড়াইলে পাট পচানো নিয়ে বিপাকে পড়েন চাষিরা। তবে এবার ব্যাপক বৃষ্টিপাতের ফলে পাটের মান ভালো হওয়ায় চাহিদা বেড়েছে, সেই সঙ্গে বেড়েছে দাম। এবারে বাজার পরিস্থিতি ভালো, ফলন এবার কম হলো, এবার কৃষক ভালো ন্যায্য পয়সা পাচ্ছে। ফলন কম, কৃষকরা দাম বেশি পেয়ে একটু লাভের দিকে যাচ্ছে। অনেক চাহিদার সাথে সব ব্যাপারে কিনতেছে, বাজার বুঝি খুব টান আজকে বাজারে, মানে চাহিদার সাথে মানুষ বেচতেছে। বাজার দর নিয়ন্ত্রণে সিন্ডিকেট বা কারসাজির বিরুদ্ধে সতর্ক থাকার কথা জানালেন এই কৃষি কর্মকর্তা। কোয়ালিটি ভেদে পাটের যে দাম, এই দাম পেয়ে কৃষকরা খুবই খুশি এবং সিন্ডিকেটের আওতায় যেন কৃষকরা পড়ে তাদের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত না হয়, এর জন্য আমরা আমাদের জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন সহ কৃষি বিভাগ আমরা সবাই তৎপর রয়েছি। জেলা কৃষি বিভাগের তথ্য মতে এবছর জেলায় মোট ২৩,৪৯৮ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে, যার বিপরীতে মোট ৫৮,৫৯০ টন পাট উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে বিশ্ব বাণিজ্যের খবর। যুক্তরাষ্ট্রে ৬,০০০-এর বেশি বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করেছে ট্রাম্প প্রশাসন। দেশটির পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, আইন ভাঙা এবং সন্ত্রাসবাদের সমর্থনের মতো বিভিন্ন অভিযোগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, অভিবাসন কমানোর নীতির অংশ হিসেবে এই কড়াকড়ি আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। বাতিল হওয়া ভিসাগুলোর মধ্যে প্রায় ৪,০০০ই আইন ভাঙার কারণে বাতিল করা হয়। তবে এই সিদ্ধান্তের সমালোচনা করে এটিকে শিক্ষার্থীদের অধিকার লঙ্ঘন বলে উল্লেখ করেছে ডেমোক্রেটরা। দর্শক, এই ছিল বিজনেস আওয়ারের আজকের আয়োজনের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।